প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সামিউল আওয়াল স্বাক্ষর। প্রতিদিনের মতো আজও আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আজ আমাদের আলোচনার বিষয় পার্সোনালিটি ডিসঅর্ডার। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন দর্শক, অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে আসি আমাদের আজকের অতিথির সাথে। অধ্যাপক ডাক্তার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আজিজুল ইসলাম 1962 সালের ফেব্রুয়ারি মাসে নেত্রকোনা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1985 সালে সিলেট মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর FCPS ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি স্কয়ার হসপিটালে মনোরোগ বিদ্যা বিভাগের সিনিয়র কনসালটেন্ট হিসেবে কর্মরত। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আলোচনায়। ধন্যবাদ আপনাকে এবং এনটিভিকেও ধন্যবাদ। স্যার, পার্সোনালিটি বা ব্যক্তিত্ব সেটি বলতে আসলে কি বোঝায়? আমরা মানুষ, আমাদের কিছু ক্যারেক্টারিস্টিক্স থাকে, কিছু চারিত্রিক বৈশিষ্ট্য থাকে। তো সেই চারিত্রিক বৈশিষ্ট্যের সমন্বয়টা আসলে একজনের ব্যক্তিত্বকে বিকাশ করে, ব্যক্তিত্বকে প্রকাশ করে। ব্যক্তিত্বটা হলো মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য। আমি নিজে কিভাবে একটা জিনিস হ্যান্ডেল করি, কোনো একটা চাপ কিভাবে মোকাবেলা করি, আমি একটা পরিস্থিতি কিভাবে মোকাবেলা করি, আমি একজনের সাথে কিভাবে মিশি, কিভাবে কথা বলি, আমি একটা পরিবেশের সাথে গিয়ে কি করি, কিভাবে খাপ খাওয়াই, আমি একটা আবেগকে কিভাবে নিয়ন্ত্রণ করি, একটা আবেগে কিভাবে আমি চলি, একটা বুদ্ধি বিবেচনার মধ্যে আমি কিভাবে কাজ করি, আমার জাজমেন্টটা কীরকম, বিচার বিশ্লেষণটা কীরকম, এই সমস্তটা মিলে ব্যক্তিত্ব। অর্থাৎ আমি কি, আমার পরিবেশের সাথে আমি কিভাবে চলি, আমার আবেগটি কীরকম, আমার বিশ্লেষণটি কীরকম, আমার চিন্তা শক্তি কীরকম, আমার পরিবেশের সাথে আমি কিভাবে খাপ খাওয়াই, এই সবগুলো যদি আমি একসাথে করি তাহলে আমি বলবো যে এটা হলো মানুষের ব্যক্তিত্ব। ব্যক্তিত্বের বিষয়টি মূলত কোন কোন বিষয়ের উপর নির্ভর করে থাকে? প্রথম হলো যে ব্যক্তিত্বটা আমি কিভাবে বড় হয়েছি, নার্চারিং কেমন হলো আমার, আমি যে ছোট ছোট করে পায়ে পায়ে হেঁটে হেঁটে আজ পর্যন্ত এই পর্যন্ত এসেছি, তাহলে কী করে হেঁটেছিলাম, কতটুকু আমি আদর যত্নে মানুষ হয়েছিলাম, কতটুকু আমি নেগলেক্টেড ছিলাম, আমি যে পড়ালেখা করেছি সেই পড়ালেখার এনভায়রনমেন্টটা কীরকম ছিল, সেই পরিবেশটি কি আমার জন্য উপযোগী ছিল, সেই পরিবেশটিতে আমি খাপ খাওয়াতে পেরেছিলাম, সেখানে শিক্ষকরা আমার সাথে কীরকম ব্যবহার করেছিল, সেখানে কি আমি বুলির শিকার হয়েছিলাম, টিজিংয়ের শিকার হয়েছিলাম, আমার রেজাল্টটা কেমন ছিল, এটাকে মানুষকে অ্যাপ্রিসিয়েট করতো নাকি মানুষ এটাকে অ্যাভয়েড করতো, আমাকে কি মানুষ নির্যাতন করতো নাকি ভালোবাসতো, আমি যদি চাকরি করি, অন্যের সাথে মিশি, বন্ধুবান্ধবের সাথে মিশি, বন্ধুবান্ধব আমার সাথে কীরকম ব্যবহার করেছিল। অর্থাৎ এই যে বেড়ে ওঠাটা, এই পুরাটাই কিন্তু আপনার পার্সোনালিটির ফাউন্ডেশন দেয়। আর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা হলো জেনেটিক, যেটা বংশ পরম্পরায় চলে, সেটা কিন্তু চলে আসছে। আমার বাবা কেমন ছিলেন, মা কেমন ছিলেন, বা আমার পূর্বপুরুষেরা কেমন ছিল, তাদের আচার ব্যবহার কেমন ছিল, তাদের ব্যক্তিত্বটা কীরকম ছিল, সেইগুলো কিন্তু নির্ভর করে। এছাড়া আমরা যখন বিকাশ করি, মানুষ যখন বিকাশ ডেভেলপ করে, তখন তার যে আমি বললাম যে বেড়ে ওঠার বিষয়টা, পাশাপাশি ব্রেইনেরও কিন্তু কাজ আছে। ব্রেইনের কিছু কিছু জায়গা আমাদের আবেগকে কন্ট্রোল করে, নিয়ন্ত্রণ করে, কিছু কিছু জায়গা বুদ্ধি বিবেচনাকে নিয়ন্ত্রণ করে, কোনো কোনো জায়গায় মানুষের পার্সোনালিটি, ব্যক্তিত্বকেও নিয়ন্ত্রণ করে। সব মিলিয়ে কিন্তু ব্যক্তিত্বটার বিকাশটা বা ব্যক্তিত্বটার ফাউন্ডেশনটা। স্যার, পার্সোনালিটি ডিসঅর্ডার সেগুলো আসলে কি কি রয়েছে? পার্সোনালিটি ডিসঅর্ডারটা ব্যক্তিত্ব সমস্যা হিসেবে চিহ্নিত করি, তাহলে খুব কঠিন কিন্তু একটি বিষয়। কঠিন কীরকম করে, এটা ডিপলি ইনগ্রেইনড, ভিতরে একেবারে গ্রথিত থাকে, প্রথিত থাকে, মেল অ্যাডাপটিভ বিহেভিয়ার, এবং সহজে এটাকে চেঞ্জ করা যায় না, খুব কঠিন এটা। এমনিতে যেমন আমি যে কেউ যে কোনো কিছুতে চেঞ্জ করতে পারি, আমটা আমি এখান থেকে এনে রেখে দিতে পারি, আমার চলাটা আজকে আমি এখান থেকে কোথাও যাব, আমি বাসে যেতে পারি, ট্রেনে যেতে পারি, মেট্রোতে যেতে পারি, রিক্সায় যেতে পারি, এরকম। কিন্তু পার্সোনালিটি যে বিষয়টি, ব্যক্তিত্বের যে সমস্যাটা, এরকম নন ফ্লেক্সিবল, এরকম করে চেঞ্জ করা যায় না, এবং এটা চলতে থাকে, পারভেসিভ, এবং সেটা ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক এবং পেশাগত সব কাজেই কিন্তু ব্যাঘাত সৃষ্টি করে, অন্যের সাথে ব্যাঘাত সৃষ্টি করে, নিজের সাথে ব্যাঘাত সৃষ্টি করে। এবং আরেকটা ইম্পর্টেন্ট ইস্যু হলো, অনেক সময় যার পার্সোনালিটি ডিসঅর্ডার, সে কিন্তু এটা বুঝতেই পারে না যে তার মধ্যে একটা অসুবিধা আছে, সেটা কিন্তু পাশের জন বা তার সাথে যারা থাকছে, তার সাথে যারা চলছে, তার সাথে যারা ব্যবহার করছে, তার সাথে যারা ওঠা বসা, সে সবচেয়ে বেশি সাফার করে, এরকম কিন্তু দেখা যায়। মাত্র কিছু সংখ্যক পার্সোনালিটি ডিসঅর্ডার বা ব্যক্তিত্ব সমস্যার ব্যক্তি বুঝতে পারে যে সে কোনো একটা অসুবিধাতে ভুগছে, তখন হয়তো সে হেল্প নিতে যায়। আদারওয়াইজ তারা কিন্তু সহজে হেল্প নিতে যায় না, কারণ
তারা তো বুঝতেই পারে না যে তার ব্যক্তিত্বের সমস্যা আছে। অনেক রকমভাবে আমরা ব্যক্তিত্বের সমস্যাকে ভাগ করতে পারি, বা সাধারণত যারা সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্টরা, মনোচিকিৎসক বা মনোবিজ্ঞানীরা 3টা ক্লাস্টারে ভাগ করেছে। ক্লাস্টার এতে হলো খুব চুপসে থাকা লোক, ঘরে থাকা লোক, উড্রন, মানুষের সাথে সহজে মিশে না, সহজে কথা বলতে চায় না, যেতে চায় না, সন্দেহবাতিকতায় ভোগে, ডে ড্রিমিং করে, দিবা স্বপ্নে ভোগে, কারোর সাথে যোগাযোগ সহজে করতে চায় না। এটাকে ক্লাস্টার এ। এখানে স্কিজয়েড বলে একটা পার্সোনালিটি আছে, স্কিজয়েড, যেটা আমি কিছু বৈশিষ্ট্য বললাম। ক্লাস্টার বি যেটা, সেটা আবার এক্সট্রোভার্টেড হয়। তারা আবার হইচই রইরই করতে চায়, মিশতে চায়, মানুষের সাথে সম্পর্ক তৈরি করতে চায়। কারো সম্পর্কটা, বাট মোস্ট অফ দ্য কেসে এদের সম্পর্কটা হয় খুব ভাষা সম্পর্ক। আমরা শুনেছি নার্সিসিস্টিক পার্সোনালিটি বলে, যেমন কোনো দেশের প্রেসিডেন্টকেও বলে তারা নার্সিসিস্টিক, সেরকম। আবার হিস্ট্রিওনিক, তারা অনেক ভালোবাসা বিকায়, কিন্তু ভালোবাসার ডেপথ থাকে না, গভীরতা থাকে না ভালোবাসার, এরকম ব্যক্তিত্ব পাওয়া যায়। তো সবচেয়ে ইম্পর্টেন্ট আজকাল যে পার্সোনালিটিটা আমরা কাজ করি, আমরা অহরহ দেখি, অহরহ পাই, সেটা হলো বর্ডার লাইন পার্সোনালিটি ডিসঅর্ডার। এইটা আমাদের সমাজে অন্যান্য পার্সোনালিটি আছে, কিন্তু এটা যেহেতু প্রবলেম তৈরি হয় বেশি, সেজন্য এটা আমাদের কাছে খুব কমনলি আসে, বর্ডার লাইন পার্সোনালিটি ডিসঅর্ডার। এই 3টা হলো ক্লাস্টার বি। এবং ক্লাস্টার সিতে আরও কিছু পার্সোনালিটি ডিসঅর্ডার আছে। অবসেসিভ পার্সোনালিটি, একেবারে মেটিকুলাস দিয়ে এই জিনিসটা করবে, একেবারে চুন থেকে পান কষতে দেবে না। দাড়ি কমা দেখতে দেখতে আসল লাইনটা কি আছে সেটাই হয়তো ঠিক থাকলো না, কিন্তু খুব মেটিকুলাস। অফিসের বস হলে যান শেষ, একেবারে সাবঅর্ডিনেটরা সবসময় তটস্থ থাকবে, কারণ দাড়ি কমার কোনো বাদ দেওয়া যাবে না কোনো রকমভাবে। এই ক্লাস্টারে আরও ডিপেন্ডেন্ট পার্সোনালিটি আছে, অন্যের উপর নির্ভরতা তার বেশি থাকে। প্যাসিভ অ্যাগ্রেসিভ, কিছু হইলে হয়তো রাগারাগি করছে, কান্নাকাটি করছে, সেগুলি আছে। তো এরকমভাবে 3টা ক্লাস্টারে আমরা পার্সোনালিটি ডিসঅর্ডারগুলিকে ভাগ করতে পারি। যারা আসলে চুপচাপ থাকেন, এই ধরনের লোক আমরা সমাজে অনেক দেখতে পাই, সেটিকেও কি আমরা একেবারে পার্সোনালিটি ডিসঅর্ডারের অন্তর্ভুক্ত করতে পারি কিনা? ডিসঅর্ডার যদি বলি, তাহলে তার ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, পেশাগত এই কাজগুলিতে বিঘ্ন হইতে হবে এবং ব্যাঘাত ঘটতে হবে। সেই ব্যক্তিটা যদি এরকম চুপচাপ বসে থাকে, যে সে তো পড়ালেখা করার জন্য স্কুলেই যাচ্ছে না, সেই ছেলেটি, সে তো কোনো বন্ধুবান্ধব তৈরিই করতে পারছে না, অথবা সেই ব্যক্তিটি অফিসে গিয়ে চুপচাপ বসে থাকে, সে কোনো কমিউনিকেট করতে পারছে না, তাহলে তো এটি ডিসঅর্ডার হিসেবে আমরা বলতেই পারবো। অর্থাৎ ডিসঅর্ডার হইতে হলে এটা পারসিস্টেন্টলি থাকতে হবে, অনেক দিন যাবত এটা থাকবে তার মধ্যে। এবং সেটা কতদিনের হতে হবে এটা নির্দিষ্ট করে বলা হয় না যে এতদিন, বাট পারভেসিভ থাকে। পার্সোনালিটি ডিসঅর্ডারটা অনেক দিন যাবত এন্ডিউরিং থাকে, এবং বলা হয় প্রায় 10 বছর চেঞ্জ করতে 10 বছর লাগে। প্রায় 10 বছর পরে হয়তো তার ব্যক্তিত্বের অন্য একটি সম্পর্ক, অন্য একটি ধাপে তাকে নিয়ে যাওয়া যায়। তাহলে অনেক সময় যাবত এটা তার মধ্যে থাকে, অবস্থান করে। চিকিৎসকের শরণাপন্ন কখন হবে এরকম বিহেভিয়ার বা এরকম আচরণ নিয়ে? চিকিৎসকের শরণাপন্ন আমি যেটা বলছিলাম আর কি, আমরা সাধারণত ইদানিংকালে আমরা বর্ডার লাইন পার্সোনালিটি ডিসঅর্ডার খুব বেশি পাই। এবং পার্সোনালিটি ডিসঅর্ডারটা সাধারণত তৈরি হয় অ্যাডোলসেন্স এবং আর্লি অ্যাডাল্টহুড, মানে টিন এজ থেকে কিন্তু শুরু হয়। অর্থাৎ 12, 13, 13, 14, 15 এদিক থেকে শুরু হয়। এবং আর্লি অ্যাডাল্টহুড মানে এই পার্সোনালিটি ডিসঅর্ডার কি ডেভেলপ করে 20-25-এর আগেই ডেভেলপ করে। অর্থাৎ 12-13 বছর থেকে শুরু করে 20-25-এর মধ্যেই কিন্তু এটা ডেভেলপ করে। সো এটা একটা ইম্পর্টেন্ট সময়, ইম্পর্টেন্ট জায়গা। সেকেন্ডলি হলো এই বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডারে ইমোশনালি খুব আনস্টেবল হয়, আবেগকে সে মোটেও নিয়ন্ত্রণ করতেই পারে না। যে কোনো কিছু সঙ্গীর সাথে আবেগ এমন আপ্লুত হবে যে সম্পর্কের 12টা বাজিয়ে ছাড়বে। এবং দেখা যাচ্ছে যে তারা সম্পর্কটা বজায় রাখতে পারে না, আনস্টেবল রিলেশনশিপ, সম্পর্কটা খুব আনস্টেবল হয়ে যায়। আমরা অনেকের আচরণগত সমস্যা দেখতে পাই, সেটিকেও কি আমরা পার্সোনালিটি ডিসঅর্ডারের মধ্যে অন্তর্ভুক্ত করতে পারি কিনা? আচরণ কিন্তু অনেক সামষ্টিক একটি বিষয় আর কি। আচরণ হলো যেটা আমি করি, হোয়াট এভার আই ডু, ইফ ইট ইজ অবজারভেবল, যদি এটা দেখা যায়, ইফ ইট ইজ মেজারেবল, যদি এটা মাপা যায়, আর ইফ ইট ইজ রেকর্ডেবল, যদি রেকর্ড করা যায় যে কোনো একটা, তাহলে কিন্তু এটা আচরণ। সুতরাং আমি যে হাত নাড়িয়ে কথা বলছি, এটা কিন্তু একটি আচরণের অংশ, আচরণ। আপনি যে মাথা ঝাঁকিয়ে দিলেন, সেটা কিন্তু আচরণের একটি অংশ। অর্থাৎ আমি যা করি, যেভাবেই করি না কেন, এটা যদি অবজার্ভ করা যায়, রেকর্ড করা যায়, মেজার করা যায়,
তাহলে আচরণ, এই আচরণ কিন্তু আমাদের প্রত্যেকেরই আছে, প্রত্যেকেরই থাকবে। এই আচরণে যদি ব্যাঘাত ঘটে, এই আচরণ যদি প্রশ্নবোধক হয়, এই আচরণ যদি অন্যের ক্ষতি করে বা নিজের ক্ষতি করে, তাহলে বিহেভিয়ারাল ডিসঅর্ডার আমরা বলতে পারি। বিহেভিয়ারাল ডিসঅর্ডারটা কিন্তু অনেক বড় ব্যাপ্তি। আমরা যে আজকে পার্সোনালিটি ডিসঅর্ডার নিয়ে কথা বলছি, সেখানেও কিন্তু আচরণের বিষয়টি আছে। নিশ্চয়ই। আবার কিশোরীদের মধ্যে আচরণের আলাদাভাবে বৈশিষ্ট্য আছে। আমরা যা করি সবই আচরণের অংশ। সো একজন যদি গলা বড় করে গান গায়, সেটাও আচরণের অংশ। একজন মিনিমিনিয়ে কথা বলে, সেটাও কিন্তু আচরণের অংশ। একজন আঙ্গুল নাড়িয়ে কথা বলে, সেটাও কিন্তু আচরণের অংশ। একজন গলা দরাজ গলায় কথা বলে, সেটাও কিন্তু আচরণের অংশ। অর্থাৎ আচরণ আপনি যাই করেন তাই কিন্তু আচরণ বলতে গেলে। বিশেষ করে বলছিলাম যে বর্ডারলাইন পার্সোনালিটিতে আবেগগত যে বিষয়টি, এগুলো আচরণ। আবেগগত বিষয়টা কন্ট্রোলের বাইরে থাকে, তারা নিজেদেরকে কন্ট্রোল করতে পারে না। এজ এ রেজাল্ট করে কি তারা পার্টনার থাকলে তার উপর চড়াও হয়, গন্ডগোল করে, খামচাকামচি করে। এই আবেগ কন্ট্রোল করতে পারে না বলে সে কিন্তু নিজের খুব ক্ষতি করে, হাত কাটে, নিজের মাথায় আঘাত করছে, অনেক সময় জাম দেওয়ার জন্য যায়, অনেক সময় থ্রেট করে যে আমি এটা করে ফেলবো, সেটা করে ফেলবো, এবং অনেক ক্ষেত্রে করেও ফেলে। এই জিনিসগুলি খুব ইম্পর্টেন্ট। যেহেতু তারা আবেগ নিয়ন্ত্রণ করতে পারে না, যে তার চলাচলটাকে নিয়ন্ত্রণ করতে পারে না, রিলেশনটা মেনটেন করতে পারে না, সেই জন্য দেখা গেল তারা এখানে ভাঙছে, ওইখানে আবার নতুন করে জমা দিচ্ছে, ওইখানে আবার নতুন করে রিলেশন তৈরি করছে। কিন্তু সব রিলেশন খুব আনস্টেবল হয়, রিলেশনটা পারসিস্ট করতে পারে না। কারণ ওরা কি করে, কাউকে হয় একেবারে খুব ভালো, আর না হলে খুব খারাপ। এবং যখন খারাপ সবাই খারাপ, আর যখন ভালো সবাই ভালো। পার্সোনালিটি ডিসঅর্ডারের এই বিষয়গুলো নিয়ে আপনার থেকে আমরা আরও জানবো। তবে তার আগে আমাদের এই অনুষ্ঠানে একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে দেয়া। প্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, পার্সোনালিটি ডিসঅর্ডার নিয়ে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। কর্মব্যস্ত এই সময়ে আমরা অনেকে ব্রেকফাস্ট না করে তাড়াতাড়ি বাসা থেকে বেরিয়ে যাই। সময়ের অভাবে আমরা অনেকে ব্রেকফাস্টকে মূল্যায়ন করি না। এছাড়াও অনেকেই আছে দেরি করে ঘুম থেকে উঠি এবং ব্রেকফাস্ট করতে ইচ্ছা করে না বলে ব্রেকফাস্টকে আমরা স্কিপ করি। বিশেষ করে দেখা যায় যারা টিনেজার আছেন, তারা খুব তাড়াহুড়া করে ক্লাসে বেরিয়ে পড়েন এবং লম্বা একটা সময় তারা ব্রেকফাস্ট ছাড়া থাকছেন, আর দেরিতে গিয়ে তারা একটা জাঙ্ক ফুড কনজিউম করছেন। এই ব্যাপারগুলো কিন্তু আমাদের হেলথের জন্য খুবই হুমকি স্বরূপ। অর্থাৎ নিয়মিত যদি আমরা প্রপার টাইমে ব্রেকফাস্ট না করি, তাহলে কিন্তু আমাদের শরীরের যে বিভিন্ন হরমোনগুলো আছে সেগুলো ঠিকমতো কাজ করতে পারে না। আমরা সাধারণত বলি ব্রেকফাস্টের একটা প্রপার টাইম হচ্ছে সকাল 7:30 থেকে 8টা, হাইয়েস্ট এটা সকাল 9টা পর্যন্ত হতে পারে। কিন্তু অনেকেই আছে অনেক দেরি করে ব্রেকফাস্ট করেন বা আবার অনেকে করেনই না। একটা বিষয় বলে রাখি, যারা অনেকক্ষণ না খেয়ে থাকেন বা সকালে ব্রেকফাস্টকে স্কিপ করেন, তাদের কিন্তু মেটাবলিজমটা অনেক লো হয়ে যায় এবং যার ফলে কিন্তু তাদের ওজনটাও অনেক বেশি বেড়ে যায়। অনেকেই আমাদের কাছে বলেন যে আমরা ওজন কমাতে পারছি না। এটাও কিন্তু ওজন না কমার একটা কারণ। এখানে কি হচ্ছে, ওজন না কমে বরং আরও দ্রুত ওজন বেড়ে যাচ্ছে। কাজে আমাদেরকে অবশ্যই ব্রেকফাস্টের দিকে মনোযোগী হতে হবে। ব্রেকফাস্টে আমরা সাধারণত যে সমস্ত খাবারগুলোকে রাখতে পারি, আমাদের চিরাচরিত একটা খাবার চিরা দই কলা, এটা পেটের জন্য খুবই ভালো এবং এইটাকে আমরা রাখতে পারি। দই হলো প্রোবায়োটিক যুক্ত খাবার। দইতে বিভিন্ন রকম উপকারী ব্যাকটেরিয়া আছে যেটা কিন্তু আমাদের গাট হেলথকে ভালো রাখছে। তার জন্য চিরা দই কলা আমরা সকালবেলা খুব অনায়াসেই ব্রেকফাস্টের তালিকায় রাখতে পারি। এছাড়াও লাল আটার রুটি বা সবজি, সিদ্ধ ডিম, খিচুড়ি, ওটসের যে কোনো খাবার, ওটসের খিচুড়ি অথবা ওটসের স্যুপ আমরা নিতে পারি। সাথে সাথে কিন্তু আমরা প্রচুর পরিমাণে পানীয় খাওয়ার চেষ্টা করব। শুধুমাত্র সকালবেলা কিন্তু একটা সিদ্ধ ডিমের সাথে একটা কলা দিয়ে একটা ভালো একটা ব্রেকফাস্ট হতে পারে। এছাড়াও যদি একটা ডিমের সাথে আমরা 2টা খেজুর রাখি, তাহলেও কিন্তু ব্রেকফাস্টটা খুব ভালো একটা ব্রেকফাস্টের একটা আইটেম হতে পারে। যার জন্য ব্রেকফাস্টের দিকে আমাদেরকে মনোযোগী হতে হবে। ব্রেকফাস্ট প্রপার টাইমে করাটা খুবই স্বাস্থ্যসম্মত একটা ব্যাপার। নিয়মিত যদি আমরা ব্রেকফাস্ট এরকম স্কিপ করি এবং যদি আমরা ব্রেকফাস্ট নাই নেই, তাহলে কিন্তু আমাদের হরমোনাল যে ব্যালেন্সগুলো আমাদের শরীরে হয় সেটা ব্যাহত হয়। আমাদের শরীরে যেমন বিভিন্ন হরমোন থাকে, ইনসুলিন হরমোন, থাইরয়েড হরমোন,
এগুলো সহ আরও যে বিভিন্ন রকম হরমোনগুলো থাকে এগুলো কিন্তু শরীরে প্রপারলি কাজ করতে পারে না। আর প্রপার টাইমে ব্রেকফাস্ট করলে আমাদের হরমোনগুলো শরীরে কাজ করতে পারে এবং আমাদের যে ইন্টারনাল অর্গানগুলো থাকে লিভার, হার্ট, কিডনি, স্টমাক, এই সবগুলোই কিন্তু খুব ভালোভাবে তাদের কাজ করতে পারে। যার জন্যই আমি বলবো কখনোই, যে কোনো বয়সের লোকের জন্যই বলবো, কখনোই ব্রেকফাস্টটা স্কিপ করা উচিত না। একটা সকালবেলা ইন টাইমে একটা হেলদি ব্রেকফাস্ট আমাদের সকলেরই গ্রহণ করা উচিত। আবেগের কথা বলছিলাম, সেই আবেগ নিয়ন্ত্রণে কি কি করণীয়? আবেগ তো থাকবেই, আবেগ ছাড়া তো আমরা কেউই চলতে পারি না, বাট আবেগকে নিয়ন্ত্রণ করতে হবে। নিয়ন্ত্রণ করার জন্য আমরা সবচেয়ে যেটা বেশি করে ব্যবহার করে সেটা হলো কাউন্সিলিং বা সাইকোথেরাপি। আবেগকে নিয়ন্ত্রণ করার জন্য ব্যবহার করা যায় কগনিটিভ বিহেভিয়ার থেরাপি, চিন্তা শক্তি এবং আচরণ, এই দুইটাকেই কন্ট্রোল করে। বাট আমরা যেটা বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডারের কথা বলছিলাম, সেই ক্ষেত্রে সবচেয়ে বেশি কাজ করে ডায়ালেকটিক্যাল বিহেভিয়ার থেরাপি বলে একটি বিহেভিয়ার থেরাপি আছে, আচরণের থেরাপি আছে, সেটা দিয়ে এটার চিকিৎসা করা হয়, যেখানে আচরণটাকে নিয়ন্ত্রণ করা, ইমোশনটাকে কন্ট্রোল করা, যেটা ইমোশনাল ডিসরেগুলেশন হয় সেটাকে কন্ট্রোল করা, তারপরে ইম্পালসিভিটি বলি আমরা, হুটহাট করে কিছু করে ফেলে, সেটা ফিরাবাই কীভাবে সেইটার ব্যবস্থা করা হয়, সেটার বিহেভিয়ার থেরাপি দেওয়া হয়, সেটা বলে ডায়ালেকটিক্যাল বিহেভিয়ার থেরাপি। বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডারে এই চিকিৎসাটা খুবই উপকারী, মানে থেরাপিটা খুবই উপকারী। বাট সব ক্ষেত্রেই আমরা বলছিলাম যে কেমিক্যালের ব্রেনের কিছু না কিছু পরিবর্তন হয়, সেগুলিকে আবার কন্ট্রোল করা যায়। যেহেতু তার ইম্পালসিভিটি হয়, মানে ঝুটঝাট করে কিছু করার, সেটার জন্য কিন্তু মেডিসিন ব্যবহার করা যায়। আমরা SSRI বলি, সিলেক্টিভ সেরোটোনিন রিঅ্যাপটিক ইনহিবিটর, সেটার কথা বলি, সেই ওষুধ দেওয়া হয়। আবার বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডারকে আগে ব্যাখ্যা করতো এটা বর্ডার লাইন বিটুইন নিউরোটিক সাইকোটিক, মানে একেবারে রোগের দুটি প্রান্ত আছে, সেটাকে ম্যানেজ করার জন্য আবার কিছু ওষুধপত্র ব্যবহার করা হয়। এই পার্সোনালিটি ডিসঅর্ডারে ডিপ্রেশন, মুডের খুব ইস্যু হয়, সেই জন্য মুড ডিসঅর্ডার হিসাবে এটাকে চিকিৎসা করা যায়। অর্থাৎ ওষুধেরও এখানে রোল আছে, যথেষ্ট রোল আছে, এবং বিহেভিয়ার থেরাপি, বিশেষ করে ডায়ালেকটিক্যাল বিহেভিয়ার থেরাপিতে এটা চিকিৎসা করা হয়। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসার জন্য। ধন্যবাদ আপনাকে এবং NTV-কে এই অনুষ্ঠানটির জন্য এবং পার্সোনালিটি ডিসঅর্ডার ব্যাপারে একটু কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, পার্সোনালিটি ডিসঅর্ডার নিয়ে। আশা করি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে। অনুষ্ঠানের এ পর্যায়ে দেখে নেব কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। ল্যাপ্রোস্কোপি আসলে ল্যাপোরো মানে হচ্ছে পেট, আর স্কোপি মানে কিছু দেখা আর কি, যে কোনো একটা যন্ত্র দিয়ে যখন আমরা পেটের ভিতরে দেখি সেটাই হচ্ছে ল্যাপ্রোস্কোপি। তো ল্যাপ্রোস্কোপি এখন সার্জারি, গাইনি সব জায়গায় হচ্ছে, তারপরে নাক কান গলা তারাও ইউজ করছেন। মজার কাণ্ড, আমাদের যে গাইনোকোলজি বা স্ত্রীরোগ বিশেষজ্ঞরা আছেন তারাই কিন্তু প্রথমে ল্যাপ্রোস্কোপি ব্যবহার করেছেন ওই লাইগেশন করার জন্য, বন্ধ্যাত্ব করার জন্য। ছোটো একটা ছিদ্র করে দুদিকে দুটো ক্লিপ দিয়ে দেওয়া হলো, লাইগেশন হয়ে গেল। খুবই সহজ প্রক্রিয়া। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া NTV সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, NTVর সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।